আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জের প্রচারণা। জয়ের ব্যাপারে আইভি ও সাখাওয়াত উভয়ই আশাবাদী। বিশৃঙ্খলা হলে গুলি হবে, নির্দেশ ডিআইজির। সুষ্ঠু নির্বাচনী নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার প্রচারণা ঠেকাতেই 72 ঘণ্টা নিষেধাজ্ঞা, অভিযোগ রিজভির। সুযোগ সুবিধা সহ বিজিবিকে আরও আধুনিক করা হবে, জানালেন প্রধানমন্ত্রী। বিশ্বসেরা সীমান্তরক্ষী বাহিনী গড়ার আশা। শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার 55টি গার্মেন্টস বন্ধের ঘোষণা বিজিএমইএর। মালিকদের পদক্ষেপে সমর্থন শ্রমমন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত সংবাদ। শুরুতে নারায়ণগঞ্জ নির্বাচনের খবর। আজ মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হচ্ছে এ প্রচারণা। শেষ দিনের প্রচারণা বলে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। সেই সাথে ফলাফল মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সাজিদ আহমেদকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফিরে শারমিন ইব্রাহিমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম ও শাহাদাত বাপ্পি। ভোরের আলো না ফুটতেই প্রচারণায় নেমে পড়েন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ সময়ে ভোটারদের মন জয় করতে ছুটছেন পাড়া মহল্লার বাড়িতে বাড়িতে। তবে এই নির্বাচনের পালে মূল হাওয়া দিয়েছে দলীয় প্রতীক। সবকিছু ছাপিয়ে আবারও নৌকা আর ধানের শীষকে নিয়ে উন্মাদনা নির্বাচনে বাড়তি আকর্ষণ এনে দিয়েছে। তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। মঙ্গলবার সকালে দেওভোগ থেকে শেষ দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি। গণজোয়ার নৌকার পক্ষে থাকবে বলেই আবারও দাবি তার। এটা যদি একদম নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে অবশ্যই আপনি যে জনস্রোত দেখেছেন এবং এই কয়েকদিন যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেটার বাস্তবায়িত হবে। এবং ইসিকে অনুরোধ করব, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, সরকারকে বলবো নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর মনের আকাঙ্ক্ষা যেন প্রতিফলিত হয়। নারায়ণগঞ্জের মানুষ যে রায় দিবে সেই রায় আমি মেনে নিব। বিকেলে নিতাইগঞ্জে গণসংযোগ করেন সেলিনা হায়াত আইভি। শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সময়ের সর্বোচ্চ ব্যবহার করেছেন তিনি। অন্যদিকে নারায়ণগঞ্জের অলিতে গলিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সকালে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নির্বাচনের পরিবেশকে আবারও মন্দের ভালো উল্লেখ করে জানান জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সরকার এবং নির্বাচন কমিশনের এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য অনেক প্রয়োজন ছিল, কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে সেটা করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনের দিন যদি ভোটকেন্দ্র দখল, বল প্রয়োগ অথবা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান, এই ধরনের পরিবেশ যাতে না হয় সেটার প্রতি নির্বাচন কমিশন এবং সরকার বিশেষ নজর রাখবেন, সেটাই আমরা আশা করি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ফলাফল আমাদের পক্ষে আসলে আমরা খুশি, আর যদি পক্ষে না আসে সেই ফলাফল আমরা মেনে নেব। 22 ডিসেম্বর ভোটারদের সংখ্যাহীনভাবে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এই নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ একটি গ্রহণযোগ্য নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যে পরিস্থিতি বিরাজ করেছে তাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা সবার। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে গুলি চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান একথা জানিয়েছেন। এদিকে নির্বাচনী এলাকায় তৎপরতা শুরু করেছে বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ ঘুরে এসে উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন জিয়া খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য দিনের তুলনায় এখন অনেক বেশি তৎপর। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন সময় এবং নির্বাচন শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি গলিতেও বাড়ানো হয়েছে টহল টিম। এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। গাড়ির সামনে দুই পাশে দাঁড়ানো লোকজন একটু দেখতেছে আর কি, এরা ওই যে বিজিবি। ভোটের কার্যক্রমে অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আইন শৃঙ্খলা সুষ্ঠু নাকি নিরপেক্ষ, মানে অবাধ হয়নি আইন শৃঙ্খলা। ভোট যে সুস্থভাবে দিতে পারি 22 তারিখে, এটাই আমরা চাই। নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যকে দিক নির্দেশনা দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। সাধারণ মানুষের নিরাপত্তা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত পুলিশ, জানান তিনি। আমাদের বিধিবদ্ধ যে আইন আছে যে কখন কোন কোন ক্ষেত্রে গুলি করা যায়, সেরকম পরিস্থিতি উদ্ভব হলে তো গুলি করার জন্য কারণ নির্দেশের দরকার নেই। সেখানে আপনিও গুলি করতে পারবেন। আপনাকে যদি কেউ আক্রান্ত করে, আপনি যদি আপনার মৃত্যুর আশঙ্কা থাকে, আপনি তাকে মেরে ফেলতে পারবেন। এটা ক্ষমতা আপনার দেওয়া আছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে নৌপথে, টহল বাড়ানো হয়েছে কোস্টগার্ড ও নৌ পুলিশের। নির্বাচনের আগের দিন রাত 12টা থেকে 22 তারিখ রাত্র 12টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল ইঞ্জিন চালিত নিষিদ্ধ। ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারে যে খেওয়া পারাপারটা এটা থাকবে। নির্বাচনী সহিংসতা এড়াতে সন্দেহভাজনদের নজরদারিতে আনতে মাঠে নামানো হয়েছে কয়েক হাজার গোয়েন্দা সংস্থার সদস্য। নির্বাচন কি শান্তিপূর্ণ পরিবেশে হবে নাকি তৈরি হবে বিশৃঙ্খলা, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের মাঝে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস, যে কোনো মূল্যে প্রতিহত করা হবে নৈরাজ্য। এমন আশ্বাসের সত্যতা খুঁজতে সকলকে অপেক্ষা করতে হবে 22 ডিসেম্বর পর্যন্ত। জিয়া খান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা। সেখানে আছেন আমাদের রিপোর্টার সঞ্জিদ আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সঞ্জিদ, সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ সময়ের প্রচারণা এবং নির্বাচন কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? যেটি হচ্ছে যে প্রচারণা কিন্তু আক্ষরিক অর্থে 12টা বাজে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা এই মুহূর্তে আর প্রচারণা তেমন একটা দেখতে পাচ্ছি না। যেটি হচ্ছে যে রাত হয়ে গেছে প্রায় 7:30টার উপরে। এখন আপনারা যেটি দেখছেন এলাকার যে সাধারণত এই সময়টাতে মিছিল মিটিং যেটি থাকে সেটি কিন্তু আর এই মুহূর্তে আমরা রাস্তাঘাটে খুব একটা দেখছি না। কারণ আমরা মেয়র প্রার্থী যেই প্রধান দুই মেয়র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রার্থী আছে ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং শাখাওয়াত হোসেন খান, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আসলে এখন ভোটের যে কাজগুলো অর্থাৎ পুলিং এজেন্ট এবং অন্যান্য যে বাছাই প্রক্রিয়াগুলো আছে সেইগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আর সাধারণ ভোটারদের সঙ্গে আমরা যেটি কথা বলে জেনেছি সেটা আপনাদেরকেও জানাতে যাচ্ছি যে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ তারা সন্তুষ্টি প্রকাশ করছে। আমরা একটু সরাসরি চলে যাই তাদের কাছে। কেমন দেখছেন এখন এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি? আগামীকালের পরেই তো সিটি কর্পোরেশন নির্বাচন, কেমন আপনার কি মনে হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট? হ্যাঁ, অবশ্যই। আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা যতটুকু দেখছি অনেক ভালো। আর যেহেতু আমরা ভোট দিতে যাব, তো আশা করছি ওখানে আর কোনো সমস্যা হবে না। আর যেহেতু নারায়ণগঞ্জ নিয়ে সবারই একটু কনফিউশন যে নারায়ণগঞ্জ এরিয়া, তো আমরা ভোটার হিসেবে বলছি একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাচ্ছি আসলে। আমরা একজন নারী ভোটারের কাছে যে এমনি জানলাম যে সুষ্ঠু ভোটের ব্যাপারে তিনি আশাবাদী। দেখি একজন পুরুষ ভোটার কি বলে। কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, কি মনে হচ্ছে? আমাদের আইন শৃঙ্খলা খুবই ভালো। আশা করি আল্লাহর মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো, এটা আমরা আশা করি। আপনার কাছে একটু জানি যে আপনার কাছে কেমন মনে হচ্ছে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং আশা করি আমরা 22 তারিখে সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন ভালো হবে। যেটি সাধারণ ভোটারদের কথা শুনছিলেন যে তারা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমরা কিন্তু এখন আসলেই তাই দেখছি যে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনার খবর বা এই ধরনের কিছু কিন্তু আমরা পাইনি। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে যে নির্বাচন করছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি, তিনিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিছুটা প্রশ্ন করেছেন ডাক্তার সেলিনা হায়াত আইভিরও বিরুদ্ধে, যে তিনি প্রচারণায় বেশি সুবিধা পাচ্ছেন, সেটি হচ্ছে শাখাওয়াত হোসেন। তারপরও তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে মন্দের ভালো, অর্থাৎ এই পরিস্থিতি যেন শেষ পর্যন্ত থাকে, এটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সঙ্গে ছিলেন সহকর্মী সঞ্জিত আহমেদ। নারায়ণগঞ্জ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও আওয়ামী লীগ কমিশনকে যথাসাধ্য সহায়তা করবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন দল হিসেবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। আইভির জনপ্রিয়তা, সরকারের মূল্যায়ন ও আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সব মিলিয়ে নৌকার পালে হাওয়া লেগেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বেগম জিয়া ধানের শীর্ষে নীরব বিপ্লবের যে কথা বলেছেন সে প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিপ্লব নৌকার পক্ষেও হতে পারে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি কি নিয়ে আন্দোলন করবে তা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
ব্যর্থতা হতাশায় বিএনপি এখন বেপরোয়া হয়ে গেছে, যা বিএনপি নেতাদের কার্যক্রম ও আচরণে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা এবং নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, এটাই আমরা চাই। কোনো অসুবিধা দেখছি না, কারণ আগে নির্বাচনগুলো সুষ্ঠু করতে না পারলেও মেয়াদের শেষ হিসেবে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করবে বলে আশা বিএনপির। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া, ভোটের আগের দিন ব্যালট বাক্স পোলিং এজেন্টদের দৃষ্টিসীমার মধ্যে রাখা, ভোট গণনার সময় সবাইকে উপস্থিত রাখার দাবি জানান বিএনপি নেতারা। নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ ঠেকাতে সরকারের ইশারায় নির্বাচন কমিশন ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছে অভিযোগ নেতাদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বেশ কয়েকটি দাবি তুলে ধরতে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ২ সদস্যের বিএনপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ১৭৪টির মধ্যে সবগুলো কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সেনা মোতায়েনের দাবি করা হয়েছিল। কমিশন তা করেনি। আমাদের এই নির্বাচন কমিশনের ব্যাপারে বিশ্বাসের ঘাটতি তো আছেই আমাদের। এখন এরপরও আমরা তাদের কাছে আসি কেন? কারণ আরেকটা নির্বাচন কমিশন তো নাই, আসতেই হয় তাদের কাছে যে আপনাদেরও এটাই শেষ নির্বাচন, এবং যেটা বলে আর কি যে সব ভালো তার শেষ ভালো যার, তো এই শেষ নির্বাচনটা অন্তত একটু ভালো করে করে। হয়তো আগেরগুলির নানান চাপের মুখে পারেন না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের সামনেই সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ৩০০ সন্ত্রাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে ধানের শীষের পক্ষে আরও ব্যাপক গণজোয়ার সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই ৭২ ঘণ্টা আগে থেকেই নির্বাচনী এলাকার বাইরের লোকদের নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ জারি করা হলো। আওয়ামী লীগের আমলে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তার সুস্পষ্ট আলামত মিলতে শুরু করেছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনুগত্য ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য বিজিবির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় দরবার হলে বিজিবি দিবসের অনুষ্ঠানে বিজিবি সদস্য ও কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক অটুট রাখার তাগিদ দেন তিনি। সুযোগ সুবিধা সহ বিজিবির আরও আধুনিকায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বসেরা সীমান্তরক্ষী বাহিনী গড়ার আশা করেন। মঙ্গলবার পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে দরবার হলের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ২০০৯ সালের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বিজিবি সদস্যদের আনুগত্যের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। গুরুত্ব আরোপ করেন কর্মকর্তা ও সদস্যদের সম্পর্কের উপরেও। আপনাদেরকেই বলবো যে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে আপনাদেরকে সবসময় একটা মনে রাখতে হবে যে আপনাদের আনুগত্য বিশ্বস্ততা এটা একান্ত অপরিহার্য। আরেকটি বিষয় হচ্ছে যে কর্মকর্তা ও সদস্যদের মধ্যে একটা সবসময় পারস্পরিক শ্রদ্ধা আস্থা থাকতে হবে এবং শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং সর্বোপরি পারস্পরিক সহানুভূতিশীলতাই একটি বাহিনীকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারে। বিজিবি গঠনের পর সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৪ সালের সহিংসতা বন্ধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই বাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার প্রতিষ্ঠানগুলিকেই আমরা আরো উন্নত করতে চাই এবং বিজিবির সদস্যদের যাতে দক্ষতা বৃদ্ধি পায় এবং পেশাদারিত্ব তৈরি হয়, আমাদের বিজিবির যারা সৈনিক তাদের বিভিন্ন সমস্যাগুলি যাতে সমাধান হয় এবং প্রশিক্ষণটা যাতে আরো উন্নত মানের হয়, তার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। এর আগে প্যারেড শেষে বিজিবির ডগ স্কোয়াড সহ অন্যান্য বিশেষ ইউনিটের সদস্যদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
শ্রমিক অসন্তোষের মুখে সাভারের আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করা হয়েছে। এর ফলে কারখানা বন্ধ থাকার সময় বেতন পাবেন না শ্রমিকরা। ন্যূনতম মজুরি বাড়ানো, ছুটির বিপরীতে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এই অবস্থার প্রেক্ষিতে এই ৫৫টি কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানালো মালিকরা। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের চলমান কর্মবিরতির আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকলে শ্রম আইন অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ করে দিতে পারেন। শ্রমিকরা যৌক্তিক কোনো কারণ ছাড়াই কর্মবিরতি পালন করছে বলে অভিযোগ করেন মুজিবুল হক। বলেন, এই আন্দোলন ষড়যন্ত্রের একটি অংশ। যারা দেশের ভালো চান না তারাই শ্রমিকদের উস্কে দিচ্ছে। তবে এই ষড়যন্ত্র কারা করছে তাদের খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী। আন্দোলনের সাথে কোনো শ্রমিক ফেডারেশন বা ট্রেড ইউনিয়নের সংশ্লিষ্টতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করা শ্রমিকদের কাল বুধবার থেকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আশুলিয়া গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শিল্পাঞ্চলের আন্দোলনরত শ্রমিকদের এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আশুলিয়া গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সরওয়ার হোসেন জানান, শ্রমিকদের দাবি আদায়ের বিষয় নিয়ে নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রীরা তাদের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। যেসব শ্রমিক এসব আলোচনার কথা জানেন না, মূলত তারাই আজ কর্মবিরতি পালন করেছেন বলে দাবি করেন তিনি। বিকেলে বিষয়টি মাইক যোগে পুরো শিল্পাঞ্চলে প্রচার করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ ফায়দা নিচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যায়ে নিচ্ছে সিভিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে জাতীয় পার্টির আলোচনা ফলপ্রসূ, জানিয়েছেন রুহুল আমিন হাওলাদার। রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থা অর্জনে ব্যর্থ, মন্তব্য টিআইবির। স্বাগত আরেকবার বাংলাদেশ সংবাদে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ কমিশন গঠনে রাষ্ট্রপতি ভূমিকা নেবেন, আর এর মধ্য দিয়ে পরবর্তী নির্বাচনে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে বলে আশা করে দলটি। অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতিও জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ফলে নির্বাচন কমিশন গঠনের একটি রূপরেখা বের হয়ে আসবে। রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে যান জাতীয় পার্টির সিনিয়র নেতারা। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 18 সদস্যের দলে ছিলেন সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের সহ প্রেসিডিয়ামের অন্য সদস্যরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, নির্বাচন কমিশন গঠনে আইনি কাঠামো প্রণয়ন সহ 5 দফার ভিত্তিতে আলোচনা করেছেন তারা। এই আলোচনার ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমবে বলেও আশা করেন তিনি। মহামান্য রাষ্ট্রপতির সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক, মনোরম পরিবেশে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন গঠন করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারবেন, ফলে আগামী নির্বাচনে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আলোচনায় সুনির্দিষ্ট কারো নাম প্রস্তাব করেনি জাতীয় পার্টি। তবে নিরপেক্ষ কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে আলোচনায় আশাবাদী দলের অন্য নেতারাও। ওনার যে আন্তরিকতা আমরা দেখতে পেলাম, তাতে মনে হচ্ছে যে নিশ্চয়ই উনি উদ্যোগ নেবেন এবং এই সমস্যা সমাধানের জন্য উনি
অবশ্যই চেষ্টা করবেন। সার্চ কমিটি আমরা তো প্রস্তাব দিয়েছি, কিন্তু কোনো নাম আমরা দিইনি। এদিকে রাষ্ট্রপতি বলেছেন, জাতীয় পার্টির প্রস্তাবসমূহ নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান। মিজানুর রহমান, সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বাংলাদেশের শাসন পরিস্থিতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধানে সব প্রতিষ্ঠানেরই কাগজে কলমে যথেষ্ট ক্ষমতা দেয়া আছে, আইনি কাঠামো বেশ শক্ত, কিন্তু সেসব আইন প্রয়োগের অভাবে সুশাসন নিশ্চিত হচ্ছে না। গবেষকরা বলেন, সুশাসনের অভাবে দুর্নীতি দমন কমিশন অনেক দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে পারছে না। নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে ভোটের মতো মৌলিক বিষয়েও জনগণের আগ্রহ কমেছে, বেড়েছে নির্বাচনী সহিংসতা। তাদের মতে আর্থিক খাতে সুশাসনের অভাবে কুঋণের পাশাপাশি ঋণ খেলাপের সংখ্যাও দিন দিন বাড়ছে। এর জন্য অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনবলের অভাব এবং রাজনৈতিক নিয়োগকে দায়ী করেন তারা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে বিদেশি সিরিয়াল বন্ধ করা না হলে অবরোধ অনশনের মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন। সকালে কারওয়ান বাজার এলাকায় এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতে বাংলাদেশের কোনো টেলিভিশন প্রচারিত হতে ৫ কোটি টাকা খরচ করতে হয়, অথচ বাংলাদেশে সেই দেশের চ্যানেল মাত্র ১.৫ লাখ টাকায় ডাউনলিঙ্ক হচ্ছে। এক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের প্রতি দাবি জানান তারা। তাদের অভিযোগ, কুরুচিপূর্ণ ও অসামাজিক ডাবিংকৃত সিরিয়াল প্রচার বন্ধ করে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে। যেসব চ্যানেল ডাবিংকৃত বিদেশি সিরিয়াল প্রচার বন্ধ করছে না, তারা সরকারি নীতিমালা অমান্য করছেন বলেও দাবি করেন বক্তারা। সমাবেশে অভিনেতা, অভিনেত্রী, নাট্যকার ও নির্মাতা সহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে জার্মানিতে ক্রিসমাসের স্ট্রিট মার্কেটে ট্রাকের চাপায় নিহত ১২, ঘটনাটি সন্ত্রাসী হামলা, মন্তব্য অ্যাঙ্গেলা মার্কেলের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা, দলে ফিরছেন মুস্তাফিজ, নতুন মুখ মিরাজ, তানভীর ও শুভাশিস রায়। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। জার্মানির বার্লিনে ট্রাক চাপায় অন্তত ১২ জনকে হত্যার ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আটক হামলাকারীকে এশীয় বংশোদ্ভূত অভিবাসী হিসেবে উল্লেখ করেছেন গোয়েন্দারা। অ্যাঙ্গেলা মার্কেল বলেন, এই ঘটনা বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি, হয়েছেন বিস্মিত। অভিবাসীদের সাহায্যে এগিয়ে আসা জার্মান নাগরিকরাও মানসিক আঘাত পেয়েছেন এতে। তার শঙ্কা, অভিবাসী হিসেবে আশ্রয়ের জন্য অপেক্ষমান শরণার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে এই ঘটনায়। সিরিয়া ও লিবিয়ায় সহিংসতার জেরে লাখো শরণার্থী ইউরোপমুখী হলে তাদের আশ্রয় দেওয়ার উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন জার্মান চ্যান্সেলর। হুমকির মুখে পড়ে তার রাজনৈতিক ক্যারিয়ার। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হামলাকারী বার্লিনের বিপণী প্রাণকেন্দ্র বির্সচিটপ্লাজে ২৫ টন স্টিলবাহী ট্রাক নিয়ে বেপরোয়া গতিতে ৮০ মিটার অতিক্রম করলে ব্যাপক হতাহতের ঘটনা হয়। অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি প্রতিবেশী পোল্যান্ডে নিবন্ধিত। তদন্তকর্মীদের ধারণা, ছিনতাইকৃত ট্রাকের চালক আফগানিস্তান অথবা পাকিস্তানের নাগরিক। সে গত ফেব্রুয়ারিতে শরণার্থী হিসেবে জার্মানিতে ঢোকে। পুরনো নোট জমার উপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। এবার একবারে ৫,০০০-এর বেশি পুরনো রুপি জমা দিতে পারবেন যে কেউ, তবে দ্বিতীয়বার ব্যাংকে গেলেই পড়তে হবে প্রশ্নের মুখে, জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই সাথে রাজনৈতিক তকমা এঁটে করের সুবিধা ভোগ করা ১৪০০ রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে ভারত সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
গেল ৮ নভেম্বর ভারতে পুরানো ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিলের পরই নানা সমালোচনা আর প্রশ্নবাণে জর্জরিত হয় মোদী সরকার। সেই সাথে তৈরি হয় নানা জনভোগান্তি। তবে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে পুরানো নোট যতবার ইচ্ছা জমা দেওয়া যাবে এমন আশ্বাস দিয়েছিল ভারত সরকার, কিন্তু সোমবার বাতিল হল সে প্রতিশ্রুতিও। এদিন সন্ধ্যায় নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। একজন ব্যক্তি ব্যাংকে গিয়ে যে কোনো পরিমাণ রুপি জমা করতে পারবেন, তবে বারবার গেলে সন্দেহ তৈরি হবে এবং তাকে প্রশ্নের মুখে পড়তে হবে। তাই আমাদের পরামর্শ, যার কাছে যা পুরানো নোট আছে সব একবারে ব্যাংকে জমা দেন। ব্যাংকে দীর্ঘ লাইনের জট আর ভোগান্তি কমাতেই এমন সিদ্ধান্ত বলছেন অরুণ জেটলি। তবে দেশটির ব্যাংকগুলো বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, একবারে জমার অঙ্ক ৫,০০০ ছাড়ালেই পড়তে হবে প্রশ্নের মুখে। দুজন ব্যাংক কর্মকর্তার সামনে সন্তোষজনক লিখিত জবাব দেওয়ার পরই হবে নোট জমা। ফলে নতুন করে আবারও সমালোচনার মুখে মোদী সরকার। এদিকে নিবন্ধিত কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না এমন ১৪০০ রাজনৈতিক দলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে ভারত সরকার। এক হিসেবে দেখা গেছে দেশটিতে রাজনৈতিক দলের সংখ্যা ১,৮৫০, কিন্তু এর মধ্যে মাত্র ৪০০টি দল নির্বাচনে অংশ নেয়। বাকিরা রাজনৈতিক দল হওয়ার সুবাদে করমুক্ত সুবিধা ভোগ করে। আর এই অনিয়ম ঠেকাতে এরই মধ্যে দেশটির সব রাজনৈতিক দলকে করের আওতায় আনার ঘোষণা দিয়ে রেখেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়া নির্বাচনের সময় কালো রুপির ছড়াছড়ি ঠেকাতে দলীয় তহবিলে মোটা অঙ্কের অনুদানের উপরও বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা করছে ভারতের নির্বাচন কমিশন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জের প্রচারণা। জয়ের ব্যাপারে আইপি ও সাখাওয়াত উভয়ই আশাবাদী। বিশৃঙ্খলা হলে গুলি হবে, নির্দেশ ডিআইজি। সুষ্ঠু নির্বাচনী নির্দেশনা রয়েছে, প্রধানমন্ত্রী জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার প্রচারণা ঠেকাতেই ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞা, অভিযোগ রিজভী। সুযোগ সুবিধা সহ বিজিবিকে আরো আধুনিক করা হবে, জানালেন প্রধানমন্ত্রী। বিশ্বসেরা সীমান্তরক্ষী বাহিনী গড়ার আশা। শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার ৫৫টি গার্মেন্টস বন্ধের ঘোষণা বিজিএমইএর। মালিকদের পদক্ষেপে সমর্থন শ্রমমন্ত্রীর। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাঙালি ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।